দুকা 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 দেখি আজ এত বিলম্ব হয়ে গেল। আমি স্নান সেরে পুজো সেরে আমি এখন এলাম ঠাকুর ঘর থেকে, কিন্তু এখনো পর্যন্ত লখাই এলো না। লখাই সে একবার বললো না, মা আমায় পাঠশালায় যেতে হবে, আমায় তৈরি করে দাও। তবে কি এখনো লখাই তার শয়নকক্ষে রয়েছে? না না, লখাই যদি শয়নকক্ষে শুয়ে রয় তাহলে যে পাঠশালায় যেতে অনেক বিলম্ব হয়ে যাবে। তাই তো দাসীকে ডাকতে হবে। দাসী, দাসী, দেখি আর দাসীরা কেন আসছে না? হয়তো কোনো কাজে ব্যস্ত রয়েছে, তাই আমি কিছুক্ষণ অপেক্ষা করি না কেন। দাসী, আর কত দূর? এটা হচ্ছে সেই চৌপনারী রোগের রাজপ্রাসাদ। এইটাই হয়েছে। বাপরে, কত বড় বাড়ি! ডাক দিব মা? ডাক দাও তো। আরো জোরে চিল্লাও, তোমাদের ডাক শুনে যেন সবাই বেরিয়ে আসে। গলা নেই আজকে। কি আজ যেন বাইরে থেকে কে চিৎকার করছে? আমি একটি বাড়ি গিয়ে দেখি না কেন? আপনি ঘন্টা দিয়ে থাকেন, আমি একটু দেখি, তারপরে দেখাবো মজা। বেশ। কে তোমরা মা? প্রণাম মা, প্রণাম। আশীর্বাদ করে সুখে থাকো মা। কিন্তু আমি তো তোমায় চিনতে পারলাম না। ও মানে চিনতে পারবেন কেমন করে? আপনার নতুন বৌমা নিয়ে এসেছি। নতুন বৌমা? হ্যাঁ। কার নতুন বৌমা? রানীমা প্রণাম করেন, প্রণাম করেন, যান, যান। প্রণাম শাশুড়ি মা। কে তুমি? আজ আমায় শাশুড়ি মা বলে ডাকছো? কে গো তুমি? কি বৌঠান? অবাক হয়ে গেলি তাই না? থাক! আর বৌঠান বলে না, বৌমা বলে তুমি বরণ করে ঘরে নিয়ে চলো তো। কি বৌঠান? ঘরে নিয়ে তুলো। আজ তুমি এভাবে বলছো কেন? তাছাড়া কি অবস্থা তোমার? তোমার শাড়িটা ছেঁড়া, মাথার চুল এলোমেলো, হাতের চুড়ি ভাঙা। কি হয়েছে বৌঠান? ছি ছি, তুমি বোধহয় কিছুই জানো না। না না। তার আগে বলো তো তোমার ছেলে লক্ষেন্দর কথাই। লখাই? হ্যাঁ। ও, তুমি লখাইয়ের কথা বলছো? জানো আজ পাগল ছেলে কি করেছে? আজ এত বিলম্ব হয়ে গেল, তবুও যেন আমায় এসে বললো না যে মা আমায় তৈরি করে দাও, আমায় যেতে হবে পাঠশালায়। কিন্তু সে পাঠশালায় না গিয়ে হয়তো খেলাধুলো করতে চলে গেছে। ও খেলাধুলা করতে গেছি তাই না? তার না খেলাধুলা করতে গিয়েছে রে, না তার মামিমার সাথে মান সরোবরে পেট খেলা করছে। বৌঠান কিছু বুঝতে পারছো না? আমি বলবো এমন কি করেছি তোমার সন্তান। আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না বৌঠান। কি কি হয়েছে? তাহলে শোনো। ও বলিল নদী একই তোমার ছেলে ব্যবহার, ও কি ও রে ও বৌঠান! আর গিয়াছিলাম সরোবরে,
বৌঠান, এ কি বলছো বৌঠান? বুঝতে পেরেছি, আজ আমার লখাই তুমি তার মামিমা বলে হয়তো তোমার কোলে চাপতে গিয়ে তোমার কাখির কলস ভেঙেছে, তোমার হাতের চুড়ি ভেঙেছে, তার জন্য তুমি এসেছো নালিশ জানাতে। বৌঠান, তুমি চিন্তা করো না, তোমায় একটি নয়, তোমায় 2টি কলস তৈরি করে দেব। আর তোমার চুড়ি ভেঙেছে, তোমার চুড়ি নতুন করে গড়িয়ে দেব। বাহ ননদি বাহ, তুমি তো দারুণ কথা বলতে শিখেছো। আমার কলস ভেঙেছে বলে তুমি আমায় কলস দিবে, তাই না? হ্যাঁ, বৌদি। আরে কি করছি জানো? কি করেছি? তোমার ছেলে লক্ষ্মী আমার লখাই এই কাজ করতে পারে না। না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো আমার না? লখাই করতে পারে না। করো। আমি বিশ্বাস করি না বৌঠান। করো না? না বৌঠান, আমি একটা কথা বলবো বৌঠান। বলো। আজ তুমি লখাই নামে যে অভিযোগ নিয়ে এসেছো, আমি মেনে নিচ্ছি লখাই হয়তো তোমার সঙ্গে এই কাজ করেছে, কিন্তু বৌঠান বলতে পারো এই গভীর রাতে তুমি এই মান সরোবরে কি করতে গিয়েছিলে? বুঝতে পেরেছি দাদা গৃহে নেই, তাই তো নিজের রূপ যৌবন দেখিয়ে তুমি আমার সন্তানকে তোমার প্রেমে আকৃষ্ট করতে চাইছো। আর এই কারণে বুঝেছি আজ যদি তোমার সন্তান হতো তাহলে তুমি তার নামে বদনাম করতে পারতে না। দাদাদি! আজ লখাই তোমার সন্তান নয় জন্য তুমি তার নামে মিথ্যা অভিযোগ করছো, সংযুক্ত এক কথা মিথ্যা বলো। বদনাম করছো। এই কারণেই বলে যে বন্ধা নারী সে কি করে বুঝবে সন্তানের পেট। ননদি! হ্যাঁ, তুমি বন্ধা, আমি বন্ধা। তুমি বন্ধা। হ্যাঁ আমি বন্ধা। তাই আমার এসটি দোষ। তুমি কেমন মা? এক এক করে 6 সন্তানকে জন্ম দিয়ে 6 সন্তানের মাথা খেয়ে বসে আছো। লজ্জা করে তোমার? বৌঠান! তাই আমি কি বলতে চাই জানো তুমি? ওরকম যদি আমার কুলঙ্গার ছেলে থাকতো আমি কি করতাম জানো? কি করতে? হতো যদি আমারই বেটা আর কানে থানে না। ও কি রে ও বলি না নদী রক্ত দিয়ে পায়ে পড়িতামি। বৌঠান! ও কি রে ও না, বৌঠান, না। আর ভাবতে পারিস নদী। নদী হতো যদি আমার পেটা সেই কালী থানে দিতাম পাঠা, তার রক্ত দিয়ে আমি পায়ে পড়তাম আলতা। ছি, লজ্জা কর না তোমার? বলছো বৌঠান? সন্তান জন্ম দিয়েছো কিন্তু শিক্ষা দিতে পারেনি। কোথায় কি বলে জানো দিনী? যেমন গম তার তেমন আটা, যেমন মা তার তেমনি বেটা। বৌঠান! চুপ করো। এ কি বলছো বৌঠান? আজ আমি তোমার, আজ তুমি আমার গৃহে এসে আমার লখাইয়ের নামে এরকম কথা বলছো বৌঠান? বিশ্বাস করবে না তো? একটিবার দেখো তোমার সন্তান আমার অঙ্গে করেছে দন্ত্রাঘাত। বৌঠান! না না না, আমি আর সইতে পারছি না, আমি আর সইতে পারছি না। জানো নদী, আজ আমি লক্ষ্যের মামিমা বলি আজ আমি অভিযোগ নিয়ে তোমার কাছে এসেছি। আর যদি আমি না হয়ে যদি কোনো চম্পলা নগরের কুলবধূর সাথে করতো, মান সম্মান গিয়ে কোথায় দাঁড়াতে বলতে পারো? ছি!
তাই আমি তোমায় কি বলতে পারি, একটি সত্যের মধ্যে আমি লক্ষিন্দরকে ক্ষমা করতে পারি। ক্ষমা করতে পারো? হ্যাঁ। কি করে ক্ষমা এইভাবে তো বলবো না, আমার হাতে হাত রেখে একে করে 3 সত্য অঙ্গীকার করতে হবে, তবে আমি এই কথা বলতে পারবো। তোমার হস্তে হস্ত রেখে আমায় অঙ্গীকার করতে হবে? হ্যাঁ। বেশ বৌঠান, আজ আমি তোমার হস্তে হস্ত রেখে অঙ্গীকার বলে করলাম। 100 200 100 বার সত্য সত্য আমি যা বলবো পালবে শতবার। পালিব এক সপ্তাহের মধ্যে লক্ষিন্দরকে বিবাহ দিতে না পারো, লক্ষিন্দরের মরা মুখ দর্শন করবে। ছিল ওই মান সরোবরে মান সরোবরে। সেই মান সরোবরে গিয়ে লখাই তার মামিমার সঙ্গে তার মামিমার অনেক সঙ্গে? খারাপ ব্যবহার করেছে। কি? তার মামিমার শাড়ির আঁচল ছিঁড়েছে, সনেকা মাথার চুল এলাইতো করেছে, হাতের চুড়ি ভেঙেছে, তার মামির সম্মান নিয়ে খেলা করেছে। চুপ করো। ছি সনেকা, ছি, তোমার লজ্জা করে না? লক্ষিন্দররা তোমার ছেলে, আর ছেলের উপর একটা মিথ্যা কলঙ্ক চাপিয়ে দিচ্ছ। বিশ্বাস সনেকা, যেই সন্তান আমার দুধের মুখের দুধের গন্ধ যায়নি, আর সেই ছেলে আজ ওই সরোবরে গিয়ে তার মামির সঙ্গে অন্যায় ব্যবহার করেছে। হ্যাঁ, বৌঠান সেই অভিযোগ করে গেছে। তুমি সত্যি বলছো? সত্যি বলছি। এ কথা মিথ্যে নয়। না, এ কথা মিথ্যে নয়। লখাই তার মামিমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। আরো কি বলে গেছে জানো? কি বলে গেছে? বলেছে আজ আমার সঙ্গে যে ব্যবহার করেছে, আমি মামিমার জন্য অভিযোগ নিয়ে এসেছি। যদি এই চম্পলার কোনো প্রজাগণের কোনো নারীর সঙ্গে এই কাজ করতো, তাহলে কি হতো? এই সমাজের মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে যেত। তাই তো বৌঠান আমার বলে গেছে। কি বলে গেছে? লখাই কি 1 সপ্তাহের মধ্যে যদি বিবাহ না দেই, তাহলে নাকি লখাইয়ের মরা মুখ দেখবো। সনেকা, হ্যাঁ গো, এ কথা তার মামিমা বলে গেছে। হ্যাঁ। আর এ তুমি? কথা বলে গেছে। তুমি তাকে কথা দিয়েছো আমি লখাইয়ের বিবাহ দেবো? কি করবো ভুল বলো? করেছো, ভুল করেছো সনেকা, তুমি বলো ভুল করেছো। সনেকা, মনে পড়ে না তোমার সেই দিনের কথা? ভুলে গেছো তুমি ধাত্রী মায়ের কথা? ধাত্রী মাকে দেখে আমাকে বলেছিল, সদাগর বাবু আপনি আপনার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের কোনোদিনের জন্য বিবাহ দেবেন না। জিজ্ঞাসা করেছিলাম কেন দেবো না ধাত্রী মা, আমি আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ। এ কথা বলতে কোনো মতো অস্বীকার করেনি। তারপর যখন ওর উপর আমি জোর করলাম, তখন বলতে বাধ্য হলো। আমাকে কথা দিয়েছে, আপনি আমাকে কথা দিন আপনার সন্তানের কোনোদিনের জন্য বিবাহ দেবেন না। জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পর বলল আমাকে, যদি আপনি আপনার সন্তানের কোনোদিন বিবাহ দেন, তাহলে বিবাহের রাত্রে বাসর ঘরে ওই মনসার নাগে দংশনে আপনার সন্তান মারা যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ধাত্রীমা শিলা হয়ে গেল। শিলাদেহ স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করেছি, আমি যতদিন বেঁচে থাকবো আমি আমার পুত্র লক্ষিন্দরের কোনোদিনের জন্য বিবাহ দেব না। কিন্তু বৌঠান অভিশাপ করে গেছে, যদি লখাইয়ের বিয়ে না দেয়, তাহলে যে আমরা তার মরা মুখ দেখবো। সনেকা, বলো। বৌদিমণি অন্যায় কিছু বলেনি। যে অন্যায় করেছে তার মামির উপরে, বৌদিমণি কোনো অন্যায় করেনি। তবে আমাকে এর বিহিত একটা কিছু করতে হবে। বিহিত করবে? হ্যাঁ, তুমি যাও অন্তঃপুরে, এর ব্যবস্থা আমি নেব। বেশ, তাই যাও। হবে। আশ্চর্য হয়ে গেলাম, আমি অবাক হয়ে যাচ্ছি। সবেমাত্র আমার সন্তানের 8ম বছর বয়স, আর এই বয়সে তার মামির উপরে এত বড় অন্যায়। কাকের কলস ভেঙেছে, শাড়ির অঞ্চল ছিঁড়েছে, গলার গজমতি হার ছিঁড়েছে, আরো তার চাইতে বড় অপরাধ করেছে, তার মামির বদনও করেছে দন্তান। বুঝতে পারলাম, এতক্ষণ আমি বুঝতে পারলাম আমার এই নাবালক সন্তানকে উত্তেজিত করেছে একমাত্র ওই শয়তানি মনসা। ওই কানি ভেবেছে যে এইভাবে যদি আমি ঘরে ঘরে বিবাদ সৃষ্টি না করি, তাহলে তো চাঁদ মেনে তার পুত্রের বিবাহ দেবে না, আর তার সন্তানের যদি বিবাহ না দেয়, তাহলে তো আমার মনের আশা পূর্ণ হবে না। যার জন্য ওই শয়তানি চক্রান্ত করে আমার সন্তানকে উত্তেজিত করে এই ঘরে ঘরে বিবাদ সৃষ্টি করেছে। কিন্তু এখন আমি এখন কি করি? আমি যে কিছু ভেবে স্থির করতে পারছি না। না না না, এর একটা বিহিত আমাকে নিতে হবে। তাই মন্ত্রী মহাশয়কে ডেকে আমার
কিছু পরামর্শ করা দরকার। কোথায় মন্ত্রী মহাশয়? মন্ত্রী মহাশয়, নমস্কার মহারাজ। নমস্কার। মন্ত্রী মহাশয়, বলুন। সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? হ্যাঁ, সর্বনাশ। এমন কি সর্বনাশ? আর সেই সর্বনাশ কে করেছে জানেন? কে? যদি বলি আমার বংশধর লক্ষিন্দর। লক্ষিন্দর? হ্যাঁ, লক্ষিন্দর। এমন কি সর্বনাশ? লক্ষিন্দর আমার মান সম্মান নিয়ে খেলা শুরু করেছে। মান সম্মান? হ্যাঁ, মান সম্মান। কি করেছে সে? লখাই নাকি গিয়েছিল তার সখাকে নিয়ে সরোবরে খেলাধুলা করতে, আর সেই সরোবরে গিয়েছিল তার মামিমা সুশীলা স্নান করতে। তার মামিমায়ের রূপে পাগল হয়ে লখাই আমাদের কি করেছে জানেন? কি করেছে? তার মামিমায়ের কাকের কলস ভেঙেছে, শাড়ির অঞ্চল ছিঁড়েছে, গজমতি গলার হার ছিঁড়েছে। মহারাজ, শুধু তাই নয় মন্ত্রী মহাশয়, শুধু তাই নয়, তার চাইতেও বড় অন্যায় করেছে লখাই। কি অন্যায় করেছে? তার মামির বদনে করেছে দন্তাঘাত। ছি 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 মহারাজ, ছি 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 ছি। এই আপনার পুত্রের কলঙ্কের কথা আপনি নিজ মুখে তুলে ধরছেন? এ কথাই আমার নয় মন্ত্রী মহাশয়, তাহলে এ কথা হচ্ছে তার মামিমায়ে। তার তার মামিমা এসেছিল, অভিযোগ নিয়ে এসেছিল, বিচার চাইতে এসেছিল। বলে গেছে, কি বলেছে? সপ্তম দিনের মধ্যে যদি পুত্রের বিবাহ দাও তাহলে তো ভালোই ভালো, না হলে আমি অভিশাপ দিয়ে গেলাম, সপ্তম দিনের মধ্যে তোমার পুত্র মারা যাবে। মহারাজ, আজকে তার মামিমা তাকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে এই অভিশাপ করে গেছে। আগে হ্যাঁ। অন্যায় কিছু করেনি। অন্যায় করেনি সত্য, হ্যাঁ কিন্তু যে অভিশাপ করে গেছে লখাইয়ের বিবাহের কথা, হ্যাঁ করেছে, করবেই তো। কিন্তু লখাইয়ের আমাদের বিয়ের প্রয়োজন আছে। কি এত কিছু করেও যখন লখাই আমাদের তাকে ধরে রাখতে পারলাম না যখন, তাহলে লখাইয়ের বিয়ে দিতে হবে। লখাইয়ের বিবাহ দিতে হবে? হ্যাঁ হ্যাঁ। আপনি এ কথা বলছেন? কেন বলবো না? তাহলে আপনি কি দাই মায়ের কথা ভুলে গেছেন? কেন ভুলবো, সে কথাও আমার মনে আছে। মনে আছে? হ্যাঁ। তাহলে আপনি কেন বিয়ের কথা বলছেন? শুনেন, লখাইয়ের বিয়ে দিলে তো বাসর ঘরে আমার পুত্র সর্বদংশনে মারা যাবে। লখাইয়ের বিয়ে দিলে বিয়ের বাসর ঘরে লখাই মারা যাবে। হ্যাঁ। আর যদি না বিয়ে দিই, সপ্তম দিনের মধ্যে তার মামিমার অভিশাপে মারা যাবে। তাই তো আমি ভাবছি কোন পথ অবলম্বন করব। যেদিকে যাবেন সেদিকেই কাঁটা। তাহলে কি করে আমি আমার সন্তানকে বাঁচিয়ে রাখবো? সেটারই একটা কৌশল আছে। কৌশল? হ্যাঁ হ্যাঁ। বলুন, এমন কি কৌশল আছে? সেই কৌশল অন্য কিছু নয়। কি? লক্ষিন্দরকে বিয়ে দিতে হবে সতী মেয়ের সঙ্গে। সতী মেয়ে? হ্যাঁ হ্যাঁ। মন্ত্রী মশাই, এই দুঃখের সময় আপনি আমাকে হাসালেন কেন? এই যে বললেন না লখাইয়ের বিবাহ দিতে হবে সতী মেয়ের সঙ্গে, হ্যাঁ। যদি সতী মেয়ের সঙ্গে লখাইয়ের বিবাহ দেওয়া হয় তাহলে লখাইয়ের হবে না কোনো ক্ষতি। ক্ষতি? হ্যাঁ। যদিও বা কোনো কারণ বশতে ক্ষতি হয়, ক্ষতি হয়, তাহলে ওই মেয়েটা পুনরায় ফিরিয়ে দিতে পারে। নিশ্চয় নিশ্চয়, এই কথাটা সত্য। আচ্ছা বলুন তো মন্ত্রী মশাই, আমার এই রাজ চম্পকনগরে মেয়ের কি অভাব আছে? না। হাজার হাজার মেয়ে রয়েছে। অনেক মেয়ে আছে। আপনি বলতে পারবেন? আপনি বলতে পারবেন মন্ত্রী মশাই কোনটা মেয়ে সতী আর কোনটা মেয়ে অসতী? কেন পারবো না? আপনি বলতে পারবেন? যদি না বলতেই পারি, তাহলে এই কথাটা আমি মুখ দিয়ে উচ্চারণ করলাম কেন? আপনি চিনতে পারবেন? অবশ্যই। কি করে চিনবেন? তাই শুনুন, বলুন। এক্ষুনি ছুটে যাব আমি শ্রীকলার বাজার। শিকরাল বাজার? শ্রীকলার বাজারে গিয়ে সেখানে স্বর্ণকারের কাছে অষ্টগন্ডা লৌহ কলাই আমি তৈরি করাবো। লোহার কলাই তৈরি করে নিয়ে আসবেন। আর ওই লৌহ কলাই যেই মেয়ে সিদ্ধ করে দিতে পারবে সেই হবে সতী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অষ্টগন্ডা লোহার কলাই যেই মেয়ে সেদ্ধ করে দেবে সেই মেয়ে হবে সতী। সতী। আর সেই মেয়ের সঙ্গে আমাদের পুত্র লক্ষিন্দরের বিবাহ দিতে হবে। যদি তাই হয় তাহলে আর বিলম্ব নাই মন্ত্রী মহাশয়, অতি সত্বরে আপনি ছুটে যান ওই শিকলার বাজার। যত টাকা লাগে আপনি নিয়ে আসুন অষ্টগন্ডা লৌহ কলাই তৈরি করে, আর সেই কলাই সঙ্গে নিয়ে যাব আমি পাত্রী দর্শনে। বেশ,
যেই মেয়ে লোহার কলাই সেদ্ধ করে দেবে সেই মেয়েই হবে চাঁদের পুত্রবধূ। তাই শুনেন, বলুন। এবার আপনি পাত্রী সন্ধানের জন্য তৈরি হয়ে যান। বেশ, আমি আমি এখনই ছুটে গেলাম সেই শ্রীকলার বাজার। শীঘ্রই আসবেন। ওগো পিতা ভোলা মহেশ্বর, আজ আমি বিপদে পড়ে গেছি। আমার নাবালক সন্তান বিবাহ বলে পাগল হয়ে গেছে। তাই আজ আমি নিরুপায় হয়ে আমি যাচ্ছি পাত্রী দর্শনে। তুমি আমার প্রতি সহায় থেকো, আমি যেন সতী মেয়ের সন্ধান পাই এবং লক্ষিন্দরের উপযুক্ত মেয়ের সঙ্গে যেন আমি লক্ষিন্দরের বিবাহ ঠিক করে আসতে পারি। আমি চলে এসেছি। এসেছেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে আর দেরি নয়, বেশ। আমার আরাধ্য দেবতা এবং আমার মা চণ্ডীকে আমি স্মরণ করেছি। চলুন এই মুহূর্তে আমরা যাব কোথায়? পাত্রী সন্ধান। পাত্রী সন্ধানে। বেশ, তাই চলুন এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব ওই দেশ দেশান্তরে। হ্যাঁ, দেশ দেশান্তরে। ও কি চলে রে সাধু পাত্রীর সন্ধানে, ও কি চলে রে সাধু পাত্রীর সন্ধানে, ও কি চলে রে সাধু পেয়েছিলাম, না পাবো নয়। যেমন সর্বপ্রথমে গেলাম আমি উত্তর শহরে মধুবানিয়ার ঘরে। মেয়ে দেখলাম পরমা সুন্দরী, রূপে গুণে সমস্ত বিদ্যায় পারদর্শী। জিজ্ঞাসা করলাম, মা তোমার নাম কি গো? মেয়েটা আমাকে উত্তর দিল, বাবা আমার নাম হচ্ছে মনসা। শুনে তো আমার আপদ মস্তক ঘুরে গেল। যেই মনসার জন্য আজ আমি এক এক করে 6 পুত্রকে গঙ্গার জলে বিসর্জন করেছি, যেই মনসার জন্য আজ আমি ৭৭,০০০ মাঝি এবং 14 ডিঙ্গা ধনরত্ন সমস্ত কিছু ওই কালীদহে বিসর্জন করেছি, আর সেই মনসা নামে আমি পুত্রবধূ নিয়ে আসবো ঘরে, অসম্ভব। যার জন্য সেখান থেকে আমি চলে গেলাম। কোথায় গেলাম? দক্ষিণ শহরে। দক্ষিণ শহরে গেলাম, লোকমুখে শুনলাম কালুবাড়িয়ার ঘরে নাকি পরমা সুন্দরী মেয়ে রয়েছে। কালুবাড়িয়ার ঘরে প্রবেশ করলাম, মেয়ে দেখলাম, সত্যি যা শুনেছিলাম তার চাইতেও দ্বিগুণ বেশি। মেয়ে হাজারের মধ্যে একখানা। মেয়ে দেখে তো আমার পছন্দ হলো। জিজ্ঞাসা করলাম, সমস্ত বিদ্যায় মেয়ে পারদর্শী। যখন ওকে বললাম, মা তোমার নাম কি গো? তখন মেয়েটা আমাকে উত্তর দিল, বাবা আমার নাম হচ্ছে সনেকা। সনেকা সনেকা হচ্ছে লক্ষিন্দরের মায়ের নাম। আমার স্ত্রীর নাম হচ্ছে সনেকা, আর সেই নামে আমি কি করে পুত্রবধূ করে নিয়ে যাবো তাকে আমার ঘরে? কেউ তো অসম্ভব। যার জন্য আমি সেখান থেকেও চলে এলাম। ভারতবর্ষের সমস্ত জায়গায় তন্ন তন্ন করে সন্ধান করলাম, ওই 2 মেয়ে ছাড়া আমি আর কোনো মেয়ে পেলাম না। তাই একটা সিদ্ধান্ত নিয়েছেন, এত কিছু করার পরে যখন সন্ধান পেলাম না সতী মেয়ের, তাই আমি আর লখাইয়ের বিবাহ দেব না। হ্যাঁ, আমি আর লখাইয়ের বিবাহ দেব না। তাই আমি আর কোথাও যাব না পাত্রী সন্ধানে। এবার ফিরে যাব আমি আমার চম্পক নগরে।
ওই তো জনচন্ড ধর তার পুত্রের জন্য সুপাত্রীর সন্তান পায়নি বলে তার নিজ দেশে ফিরে আসে। না না না, এইভাবে থাকলে তো আমার আশা পূর্ণ হবে না, বিশ্ব মাঝে দেবীর স্বীকৃতি পাবো না। তাই তো নাগের আসন নাগের ভূষণকে পরিত্যাগ করে বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করেছি, ঘটক সেজেছি, ঘটক সেজে চাকরি হরিশ দিতে যাবো। ওই তো জনচন্ড ধর ছুটে আসে, এই মুহূর্তে ছুটে যায় যাদের নিকটে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ কি বাবা, তোমাকে তো এই পথে কোনোদিন দর্শন করিনি। তোমার অনুমান মিথ্যে নয় মা, আমাকে এই দেশে কখনো কোনোদিন দেখোনি। না, আমি কিন্তু এই দেশের মানুষ নই মা। তবে আমার ঘর হচ্ছে চম্পলানগর, চম্পলনগর। নাম আমার চন্দ্রকান্ত সদাগর। কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহ দেব বলে হ্যাঁ। এসেছিলাম আমি পাত্রী দর্শনে। ভারতবর্ষের সমস্ত জায়গায় আমি পাত্রীর সন্ধান করেছি। সতী মেয়ে, হ্যাঁ, সতী মেয়ের সঙ্গে পুত্রের বিবাহ দেব বলে সমস্ত জায়গায় খুঁজলাম, কোথাও কিন্তু সতী মেয়ের সন্ধান পেলাম না। যার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি লখাইয়ের বিবাহ দেব না বলে ফিরে যাচ্ছি আমি ঘরে। দাঁড়াও, এ কি করতে চলেছো? সুপাত্রীর সম্মুখে এসে বইমুখ হয়ে ফিরে যাওয়াটা ভালো নয়। সুপাত্রীর সম্মুখে? হ্যাঁ, তার মানে তুমি সুপাত্রীর সম্মুখে এসেছো। তুমি সুপাত্রীর সন্ধান দিতে পারবে? অবশ্যই। কিন্তু তোমার পরিচয়? আমি এদিকেই থাকি, এক বৃদ্ধা ব্রাহ্মণী আমি। দেখে তো মনে হচ্ছে তুমি বৈষ্ণব ধর্ম পালন করছো। হ্যাঁ পুত্র। তাহলে তো তোমার মুখে মিথ্যে কথা শোভা পাবে না। হ্যাঁ, তুমি যা বলছো তা সত্য? সমস্ত কিছু বলো সত্য। তো বুড়িমা, কোথায় গেলে আমি আমার পুত্রের সুপাত্রীর সন্ধান পাবো? ওই তো অদূরে দেখা যায় ছাইঘাটি। ছয়ঘাটি? সে ছাইঘাটি করে হ্যাঁ। সতী কুমারী নারী আসে স্নান করতে, আর এক স্নান করে স্বর্গের দেবতা। সেখানে সতী পরীক্ষা হয়? স্বর্গের দেবতার সাথে এই মর্তের সতী মানবদের হয় সতী পরীক্ষা। তুমি যদি ওই ছাইঘাটিতে যাও, তোমার পুত্রের উপযুক্ত তুমি সুপাত্রীর সন্ধান খুঁজে পাবে। বেশ বুড়িমা, তোমার কথা মতো ফিরে যাব না ঘরে, ছুটে যাবো আমি ওই ছয়ঘাটির তীরে। তবে বিলম্ব করে না। বেশ, আমি এই মুহূর্তে ছুটে যাব। সেখানে দেখতে পাচ্ছি একটা বড় বট বৃক্ষের গাছ। আমার কঠিন পরিশ্রম হয়েছে, ওই বৃক্ষের নিচে বসে আমার বিশ্রাম নেওয়াও হবে, আর যদি কোথা থেকে কোথাও কোনো সতী মেয়ে আসে তাহলে সেটা আমার দেখাও হবে। বেশ, উত্তম যুক্তি তোমার। তাহলে আমি আসি বুড়িমা। এসো তবে, প্রণাম। আশীর্বাদ করলাম তোমার। এই তো প্রথম কাজে উত্তীর্ণ হলাম। তাই তো অপর দিকে বেহুলা বালি রঙে দিয়েছি ধুলো পড়া, অঙ্গের জ্বালা সহ্য না করতে পেরে তার মায়ের কাছে বিদায় নিয়ে আসবে সে ছাইঘাটির কোলে। না না না, এই মুহূর্তে আমি ছাইঘাটির দিকে রওনা করি না কেন? এভাবে কি করে যাই? একটি কৃষ্ণ নামে গাইতে গাইতে হ্যাঁ, ছুটে তার যাবার করেছিল 50 টাকা, তার দক্ষিণা দিল আজকে এই 5 টাকা। তাই এই শিবিলিপাড়া থেকে যে ভক্ত এসেছে আমাদের যেন 2-4 দিন এখানেই থাকে, আর প্রত্যেক দিন যেন এরকম ভাবে দান আমাদের করতে পারে, এই কামনা করবো। হরে কৃষ্ণ হরে